জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত 10:16 বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8:16 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 9:30 জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনার পতনের পরবর্তী যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে মূল সংস্কারগুলো করতে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তিনি বলেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার উজ্জামান এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই হোক না কেন সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সোমবার ঢাকার নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান সেনাপ্রধান। তিনি বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ হওয়া উচিত। তবে এমন সময়সীমা কথা বলার পরপরই ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। বলেন, সময়সীমার মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে লাখ লাখ শিক্ষার্থী। এ সময় তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমনের নামে পুলিশ দমনপীড়ন চালালে আন্দোলন সহিংসতার রূপ নেয়। একসময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিলে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী গণ অভ্যুত্থানে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনে 1000-এর বেশি মানুষ শহীদ হন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে IMF এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে IMF এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে, জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে IMF এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন উপদেষ্টা। শুধু IMF নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সেগুলো পরবর্তীতে IMF-কে জানাতে হবে। তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স, ভ্যাট রিফর্ম করার জন্য শুধু IMF না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্য হিসেবে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে IMF-কে আমরা স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য, আমার ইসে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, তাদের কি লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম
না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে, হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি, অত সেটা নিয়ে আলোচনা। আগামী 1 অক্টোবর থেকে সকল সুপার শপে এবং 1 নভেম্বর থেকে সকল কাঁচা বাজারে পলিথিন বিরোধী অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সময় কেউ পলিথিন ব্যবহার করলে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান পরিবেশ উপদেষ্টা। পরিবেশ বান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। রাজধানী ঢাকায় দৈনিক প্রায় 2.5 কোটি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। এর বিরুদ্ধে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা দেখেনি আলোর মুখ, যাতে করে পরিবেশ আজ হুমকির মুখে। এমন বাস্তবতায় পলিথিন বন্ধে আবারও উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন তৈরি সামগ্রীর উপর নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোহাম্মদপুর কাঁচাবাজারে ক্লিন আপ কার্যক্রমের উদ্বোধন, বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ এবং বিন বিতরণ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পলিথিন ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং সম্ভাবনা বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তিনি। তুলে ধরেন উদ্যোগ এবং বাস্তবায়নের লক্ষ্যে জানান কঠোর অবস্থানের কথা। আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, এটা সরকারের একক সিদ্ধান্ত না। ওনারা সকলে সম্মত হয়েছেন যে 1 অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে, চেইন যেগুলোকে আমরা বলি, সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন। 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন তিনি। তো বিকল্প যাতে ওনারা পান সেজন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও আরও মোট 20টি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এই 20টি প্রতিষ্ঠান আগামী 29 তারিখে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে পরিবেশ অধিদপ্তরে একটা মেলা করবে তাদের পণ্য নিয়ে। ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানেরও ব্যবস্থা করা হচ্ছে। পরিবেশ বান্ধব এমন পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাইলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি শাহজাহান খান ও সাদেক খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর চাংখারপুলে গুলিতে ইসমামুল হক নামে একজনের নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন সকাল 8টার দিকে তাকে আদালতে আনা হয়। এই সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবদুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত পক্ষ, প্রসিকিউশন পক্ষ 10 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালতকে 10 দিন রিমান্ড চেয়েছিল। 10 দিন রিমান্ডে আদালত সন্তুষ্ট হইয়া তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। যে উনি ফিল্ডে কোনো ওয়ার্কে ছিল না, মিছিল মিটিংয়ে বা এই তাদের পুলিশের যে বিভিন্ন স্তর ডিউটি আছে, কমিশনার আছে, তারপরে ডিসি সাহেব আছে, তারপরে ওসি আছে, তারাই এই ফিল্ড ওয়ার্কে নির্ধারণ করে। সেই ক্ষেত্রে আমাদের এই মামলায় এই তথ্য উদ্ঘাটনের জন্য উনাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে, প্রসিকিউশনের বক্তব্য শুনেছে, দুই পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার সুনির্দেশ দেখানো হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আইন ও আদালতকে ব্যবহার করে এই
ব্যবহার করে আমাদেরকে হয়রানি করার জন্য এই মামলাগুলো বারবার দেখানো হচ্ছে। চট্টগ্রামের রাউজান থানায় মনিরিয়া যুব তবলিগ কমিটির এবাদতখানা ও লাইব্রেরি ভেঙে গুড়িয়ে দিয়ে অগ্নিসংযোগ করে দেওয়ার মামলায় চট্টগ্রাম ৬ সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে সকাল 7টার দিকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে কারাগার থেকে ABM ফজলে করিমকে আনা হয়। জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসেন মাহমুদ জানান, রাউজান থানার মনিরিয়ার দায়ের করা 2 মামলায় ABM ফজলে করিমকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গেল বছর জানুয়ারি মাসে চালু হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বহুতল ভবনের 250 শয্যার চিকিৎসা সেবা কার্যক্রম, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নিয়োগ না হওয়ায় খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। নানা অব্যবস্থাপনা ও হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও সেবা গ্রহীতাদের রয়েছে বিস্তর অভিযোগ। সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। মুন্সিগঞ্জ জেলার 18 লাখ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসার স্থল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। বিপুল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে একটি আধুনিক 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণ শেষে হাসপাতালটি 100 শয্যা থেকে 250 শয্যা উন্নীত করা হয় 2023 সালের জানুয়ারিতে। কিন্তু 100 শয্যার লোকবল দিয়ে 250 শয্যার চিকিৎসা সেবা কার্যক্রম চলছে হাসপাতালটিতে। এতে সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়ছেন রোগী ও স্বজনরা। টিকিট কাউন্টার খুব সীমিত, অনেক লম্বা লাইন, জনবল খুব কম। একই ডাক্তার, সে সকালবেলা রাউন্ডেরও রোগী দেখে, আবার বহির্বিভাগের রোগী দেখে। আমার রোগী প্রচণ্ড অসুস্থ, কোনো ঔষধ দিল না, খালি টেস্ট লিখে দিয়ে চলে গেল ডাক্তার। হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক সহ 57 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে 41 জন চিকিৎসক। 99 জন নার্স পদের স্থলে রয়েছে মাত্র 56 জন নার্স। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে হাসপাতালটিতে। এতে নানা অব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ সেবা গ্রহীতাদের। আগে আমরা ওষুধ পাচ্ছি না ঠিকমতো, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না, পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছুই নাই। মুন্সিগঞ্জের মধ্যে একটাই সদর হাসপাতাল, বড় মুন্সিগঞ্জের মধ্যে, এই হাসপাতালে কোনো ডিসিপ্লিন ঠিক নাই। হাসপাতালের যে পরিমাণ আপনার ডাক্তার, তারপর আপনার কর্মচারী এগুলো থাকার কথা, এই লেভেলের এগুলো নাই। এই জন্য রোগী অনেক আইসা ফেরত যায়, সম্পূর্ণ ট্রিটমেন্টটা পায় না। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদি পর্যাপ্ত নার্সের ব্যবস্থা না হয় তাহলে আমাদের চিকিৎসা সেবা দিতে যে আমাদের কিছুটা কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। সবগুলো পোস্ট পূরণ হয় তাহলে ইনশাল্লাহ আমরা মুন্সিগঞ্জ মানুষের যে সেবার জায়গা বা আসার জায়গা জেনারেল হসপিটাল, সেটা আমরা সঠিকভাবে সেবাটা দিতে পারি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে গড়ে প্রতিদিন 1200 থেকে 1500 জন সেবাগ্রহীতা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। অভ্যন্তরীণ বিভাগে চিকিৎসা সেবা নেন অন্তত 300 জন। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আবারও হকারদের দখলে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ফুটপাত ও প্রধান সড়ক। পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বেড়েছে যানজট। ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত তদারকি অনুপস্থিতিতে এমন বিশৃঙ্খল পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। তবে দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রূপগঞ্জ উপজেলা, তবে বদলায়নি উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার যানজটের চিত্র। ঢাকা সিলেট মহাসড়কের এই এলাকায় নিত্যদিনের জনদুর্ভোগ এটি। উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ভুলতা গাউছিয়া, আর এখানেই গড়ে উঠেছে দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার, কাঁচা বাজার, শপিং কমপ্লেক্স। আর এই সকল মার্কেটের সামনেই মহাসড়ক ও ফুটপাত দখল করে বসানো হয়েছে সবজি, ফলমূল, কাপড়, চটপটি, ফুচকা সহ বিভিন্ন প্রকার দোকানপাট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, যাত্রী ও পথচারীদের। বাজার বসানো এটা আসলে ঠিক হচ্ছে না, তবে বাজারের মধ্যে একটা সুশৃঙ্খলতা থাকা দরকার। হাইওয়ে রোড মানে সিলেট হাইওয়ে, এখানে এই দোকানপাটগুলো বসার কারণে আমাদের যাতায়াতে আসলে অনেকটাই সমস্যা হয়। আমরা অনেক কষ্টের ভিতরে আছি, ছাত্ররা কয়েকদিন ছিল, সে কয়েকদিন ভালো ছিল। রাস্তার পাশে বড় বড় দোকানগুলো এই যেভাবে মানে রেখেছে, যে পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করতেছে, ওদের এই ফুটপাতের জন্য অনেক সমস্যা হইতেছে আমাদের। ফুটপাত ও মহাসড়ক দখল হওয়ায় ঢাকা থেকে সিলেট ও সিলেট থেকে ঢাকামুখী উভয় পাশেই লেগে থাকে যাত্রী ও মালবাহী গাড়ির দীর্ঘ যানজট। ফলে এই পথে চলাচলকারী সকলের দাবি মহাসড়ক থেকে অবৈধ দোকানপাট দখলমুক্ত করার। গাড়িওয়ালার উপর চাপ, গাড়িওয়ালাকে মামলা দেয়, গাড়িওয়ালাকে এটা করে, তা আমরা কি করি?
আমরা তো ব্যয় উপায় গাড়ি চালাতে হয় রাস্তায়। আমরা চাই রাস্তা ফুটপাত পরিষ্কার হোক। দুই পাশে ফুটপাতের জন্য আমরা চলতে পারি না, দুই পাশে 2 লাইন, ঠিক আছে, এই জন্য পুরো রাস্তা জাম হয়ে যায়। দোকান বাড়ার লাগে ঠিক মতন ঢাকা যাইতে পারি না। দাম এক করা লাগবে তাই অনেক। ভুলতা গাউছিয়ার যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের উচ্ছেদে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের এই কর্মকর্তাদের। তাদেরকে কিভাবে এখান থেকে উচ্ছেদ করা যায় এবং ফুটপাতকে দখল মুক্ত করা যায় সেজন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। অতি শীঘ্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং তাদের যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো আমরা নিলামে উঠাবো। একই সাথে আমাদের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করব। দ্রুত ঢাকা সিলেট মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত হবে, কমবে যানজটের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের চকরিয়ার ডুল হাজারার ডাকাতের গুলিতে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী সোমবার সারা রাত ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। আইএসপিআর জানায়, সোমবার রাত 3:30টায় ডুল হাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে তাকে রামু সিএমএইচে নেওয়া হলে সেখানে ভোরে তিনি মারা যান। নিহত তানজিম সরওয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। ঘটনাস্থল থেকে 3 জন ডাকাত আটকসহ একটি দেশীয় বন্দুক, 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহে আরও 3 জনকে আটক করা হয়। কক্সবাজারের চকরিয়ার ডুল হাজারায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন টাঙ্গাইলের ছেলে। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামে। তার মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে বাড়িতে শোকের মাতম। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাড়িতে ছুটে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহত সেনা কর্মকর্তার মা ও স্বজনরা জানান, পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন। পরিবারের লোকজন সেনা কর্মকর্তার নির্ঝরের হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি কষ্ট পাইছি। এখন এই দেশে আমার তো আর কেউ নাই, আমার একটা মাত্র ছেলেই ছিল, উপার্জনক্ষম। আমি তো এখন বেকার, বয়স হয়ে গেছে। এখন সরকারি অনুযায়ী যেটা যা করার দরকার, যা করবে, যেটা ভালো মনে করে করবে, এই তো, আর কিছু চাই না। দেশের জন্য আমার ছেলের আমি বুঝাইছি, দেশের জন্য দিছি। আমার ছেলে কিভাবে কি হইল, আমি সেনা প্রধানের কাছে আমি বিচার চাই। দুর্বৃত্তদের এই বিচারের আওতায় এনে দুর্বৃত্তদের বিচার করুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হওয়ার পরও আসামি না ধরা, উল্টো শহীদ পরিবারকে নানামুখী চাপ প্রদান এবং নতুন করে মামলা গ্রহণে অস্বীকৃতির প্রতিবাদে বৈষম্য বিরোধী সচেতন ছাত্র জনতার উদ্যোগে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় কোর্ট থেকে মামলা আসার পর তদন্ত না করার অভিযোগ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক AGM শামসুল, ওয়ার্ড কাউন্সিলর পেয়ারা বেগম, বেড়াইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, বাড্ডা থানা বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মোল্লা, গোলাম হোসেন সহ আরও অনেকে।